নমস্কার, দৈনিক সংবাদ অনলাইনে আজকে আমরা পেয়েছি তরুণ কবি অরুণাভ রাহারায়কে। অরুণাভ, তোমাকে স্বাগত। ধন্যবাদ বাসবদা, খুব ভালো লাগছে আপনাদের কাজগুলো দেখি। আজ আমি নিজে যখন আপনার মুখোমুখি বসতে পারলাম তখন স্বাভাবিকভাবেই ভীষণ আনন্দ হচ্ছে। আচ্ছা, প্রথমে তোমার ছোটোবেলার কথা দিয়ে শুরু করি। আমার ছোটোবেলা তো উত্তরবঙ্গে কেটেছে। আমি নানা লেখায় সেই কথা লিখেছি। আলিপুরদুয়ার আমার জন্মভূমি। আমার বাবা সেখানকার হাসপাতালে চাকরি করতেন, আমার মাও সেখানে একটি জায়গায় চাকরি করতেন। তো আমি আলিপুরদুয়ার হাই স্কুলের ছাত্র ছিলাম এবং সেই স্কুলের প্রভাব আমার জীবনে অপরিসীম। আমার বাবা যেখানে চাকরি করতেন আমরা সেখানে কোয়ার্টারে থাকতাম। আবাসনের সামনে এই পেছনের মাঠটির মতোই একটি মাঠ ছিল, যে মাঠই ছিল আমার স্বর্গ, এবং ওই হাসপাতাল বাউন্ডারি সেটাই ছিল আমার একটা পৃথিবী। তো জীবনের যা কিছু এখন লিখি আমার মনে হয় সবই সেই সময়কার প্রকৃতি, সেই সময়কার পরিবেশ তার থেকে উৎপন্ন। আর এখনকার চারপাশ অনেকটা বদলে গিয়েছে, যেমন আমাদের সবার জীবনেই সেটা হয়ে থাকে। এখনকার জীবনের সঙ্গে হয়তো পুরনো জীবনের অনেকটা তফাৎ, সেটা বাইরের দিক থেকে, কিন্তু ভেতরের দিক থেকে কিন্তু আমি আজও চোখ বুজলে আমাদের বাড়ির সামনের যে খেলার মাঠ, যেখানে আমার পায়ের ছাপ বোধহয় প্রতিটা ঘাসের ওপর পড়েছে, সেটা দেখতে পাই। আর দুঃখের বিষয় হলো এই যে কোভিড পরবর্তী পৃথিবীতে সেই মাঠটার আর কোনো অস্তিত্ব নেই, কেননা সেখানে একটি বিরাট বড় হাসপাতাল নির্মাণ হচ্ছে বলে আমি দেখেছি, কোভিড হাসপাতাল। তো ফলে আমার মনের মধ্যে সেই মাঠের অস্তিত্ব যা আজীবন থাকবে। হাসপাতাল তো হতেই হবে, কিন্তু এই যে মাঠটা হারিয়ে গেল, যখন আমি নির্মীয়মান সেই কংক্রিটের স্ট্রাকচার দেখলাম, তারপরে আর কোনো দিন সেখানে যাইনি আর কি। আর যাবো কি না তাও জানি না। ডুয়ার্স থেকে কলেজ স্ট্রিট তোমার একটা বিখ্যাত বই, জনপ্রিয়তা পেয়েছে প্রচণ্ডভাবে। তো সেই বইটা নিয়ে তোমার অভিজ্ঞতা, কলেজ স্ট্রিটকে কীভাবে দেখলে, নতুনভাবে আবিষ্কার করলে কীভাবে? প্রথমত বলি, বিখ্যাত শুনে আনন্দ হচ্ছে, লজ্জাও লাগছে। ঘটনাচক্রে এই বইটা এবার বইমেলায় বেশ কিছু বন্ধু পাঠক, অচেনা পাঠক, আমি খুবই অবাক হয়েছি তাদের কাছ থেকে এরকম সাড়া পেয়ে। এবং অনলাইনে যে এখন বিক্রির পদ্ধতি আছে তাতেও আমার প্রকাশক জানালো বেশ কিছু সাইন কপি অর্ডার হয়েছে। অনলাইনে এমনি কেনা যায়, একটা অপশান নাকি আছে, এটা আমি নিজেও জানতাম না, যে অথার সিগনেচার কপি। তো সেটাতে যারা অপশান দিয়ে ক্লিক করেন তাদের কপিটাতে আমাকে সই করে দিতে হবে। প্রকাশকের মাধ্যমে এই বার্তা আমি জানতে পারি। তো এতে কিন্তু খুব উৎসাহিত হয়েছিলাম যে আমার বইও তাহলে পাঠক কিনে পড়ছে, এটা তো আমি ভাবতেই পারতাম না, যদিও এরকম একটা স্বপ্ন আমার মধ্যে ছিল। আর কলেজ স্ট্রিটের পরিবেশ, আমি তো উত্তরবঙ্গ থেকে কলেজ স্ট্রিটে চলে আসি 2010 সালে, এখানকার কলেজে এসে ভর্তি হই। আমি বঙ্গবাসী কলেজে পড়তাম। আর একজন তরুণ বালক আর কি তখন আমি, সে কলেজ স্ট্রিটের অলিগলিকে ঘুরে দেখছে, রমানাথ মজুমদার স্ট্রিট, ওদিকে নবীন পাল লেন, এইসব জায়গায় সে ঘুরে ঘুরে দেখছে। সেই ছেলেটা আর আমি এখন নই, কারণ সেইটা পেরিয়ে এসেছি আমি। তো সে কিছুটা দিশেহারা, উদ্ভ্রান্ত, কোথায় যাবে, কিভাবে সে বই দেখবে, কার সঙ্গে দেখা হবে। পাতিরামের সামনে দাঁড়িয়ে, পয়সা থাকতো না তার, পাতিরাম বইয়ের দোকানটার সামনে, ম্যাগাজিন স্টলের সামনে দাঁড়িয়ে সে দুপাতায় একটা ম্যাগাজিন উল্টাতো। তো এইভাবেই দিনগুলো কেটেছিল আমার। আর সেই অভিজ্ঞতা থেকে আমি যে 6 বছর ছিলাম কলেজ স্ট্রিটে, গত 2 বছর আগে 2023 সালে ডুয়ার্স থেকে কলেজ স্ট্রিট লেখার কাজটা শুরু হয়। এবং এটা সম্পূর্ণ পরিকল্পনাহীন একটা লেখা। আমার গুরুদেব শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন যে উপন্যাস লেখার সময় তিনি কোনো রকম স্কিম করে লিখতে পারেন না। একটা লাইন মাথায় আসে, সেই লাইনটা এলেই হয়ে যায়, বাকিটা তিনি লিখতে পারেন। তা আমি একটা ছোট্ট লেখা লিখেছিলাম এক অধ্যাপককে নিয়ে, মাস্টারমশাইকে নিয়ে। তো সেই লেখাটা ফেসবুকে পোস্ট করার পরে রেসপন্স আসতে শুরু করলো। অন্য একটি পত্রিকা, বনানী পত্রিকা, শম্ভু রক্ষিত সম্পর্কে আমাকে একটি লেখা চেয়ে রেখেছিল। তা আমি দ্বিতীয় লেখাটা যখন ধরলাম তার পত্রিকাতে দেওয়ার জন্য, প্রথম লাইনটাই শুরু হলো যে গতকাল একটি লেখা লিখতে গিয়ে কলেজ স্ট্রিটের প্রসঙ্গ ফিরে এসেছে। কলেজ স্ট্রিটে আমি যে কদিন থেকেছি সে সময় যাদের সঙ্গে দেখা হতো তাদের মধ্যে শম্ভু রক্ষিত অন্যতম। এই বলে আমি লেখাটায় ঢোকার পর লিখলাম। ঘটনাচক্রে সেই পত্রিকায় লেখাটা ওই মুহূর্তে আর দিলাম না, আমি ফেসবুকে পোস্ট করে দিলাম। কয়েকজন পাঠক, তাদের কথা আমি স্মরণ করতে চাই, যেমন তৃপ্তি সাঁতরা, মালদার, খুবই সুলেখিকা তিনি। আমার প্রিয় একজন লেখক তিনি। আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী নূপুর বসু, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের প্রধান শিক্ষক শান্তনু দত্ত, এদের কাছ থেকে এমন সাড়া পেতে শুরু করলাম।
তারা আমাকে প্রায় মানে পেছন থেকে একটু পুশ করলেন যে তুমি এই কলেজ স্ট্রিটের পর্বগুলো লেখো, এবং আমি সত্যি পরপর 1000 শব্দ করে 1 মাস টানাটা লিখে গেলাম, এবং যেটা বই হয়ে বেরোলো পরে। আমি বিরাট এনজয় করেছিলাম সেই লেখাটা লেখার সময়। আর এই 3 জন কিন্তু আমাকে প্রচণ্ডভাবে প্রতিটা লেখা পড়ে আর কি মতামত দিয়েছিলেন, এবং তৃপ্তিদি তো একবার আমাকে বললেও যে অপূর্ব ভাণ্ড ছিল তোমার ভেতরে, সেই ভাণ্ডটা তুমি উপর করে দিয়েছো। হ্যাঁ, মানে সেই ভাণ্ডটা জমেছিল তোমার ভেতরে, এটা উপচে দিলে বলেই, তুমি উপর করে দিলে বলে, উল্টে দিলে বলেই আমরা এত কিছু জানতে পারলাম। তো আমি তাদের কাছে কৃতজ্ঞ, আর যেই পাঠকরা এই বইটা কিনেছেন আমি তাদের কাছেও কৃতজ্ঞ। উত্তরবঙ্গের সাংস্কৃতিক জগৎ কীরকম তোমার দেখেছো? প্রথমেই বলি যে আমার জীবনের প্রথম 18 বছর কেটেছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে আমাদের বাড়ি ছিল, যেমনটা বলতাম। তো আমার বাবা যেহেতু একজন কবি, তিনি উত্তরবঙ্গের কালচারাল বিভিন্ন জায়গায় জড়িয়েছিলেন। সে কারণেই বাবার সঙ্গে যখন ছোটোবেলায় বেরিয়ে পড়তাম, সেই উত্তরবঙ্গের সাংস্কৃতিক জগৎটা আমার অনেকটাই দেখার সুযোগ হয়েছে। সেখানে গান বাজনার পরিবেশ যেমন ছিল, সেখানে কবিতার পরিবেশ, নাটকের পরিবেশ ছিল। আমরা যে বাড়িতে থাকতাম সেখানে 25শে বৈশাখ পালন করা হতো, মানে ছাদের ওপর পালন করা হতো। অন্য যাদের বাড়িতে পালন হতো আমরা সেখানে মানে গান গাইতে যেতাম বা কবিতা পড়তে যেতাম। হয়তো রবি ঠাকুরের বীরপুরুষ কবিতাটা পড়লাম আমি, আমাদের ওখানকার এডওয়ার্ড লাইব্রেরিতে হতো। এটা তো গেল আলিপুরদুয়ারের কথা। শিলিগুড়িতে যেতাম, সেখানে বসুন্ধরা বলে একটি জায়গা আছে খুব সুন্দর। উত্তরবঙ্গ নাট্য জগৎ এই গোষ্ঠীর আয়োজনে প্রতি বছর একটি আয়োজন হতো, মানে একটা বৃহৎ ইভেন্টের আর কি। সেখানে আমি গিয়েছি, সেখানে সমরেশ মজুমদার আসতেন, যে ভদ্রলোক আয়োজন করতেন। অনেক দিন দেখা হয় না, আমি অনেক দিন তার খবর পাই না। তার নাম হচ্ছে বিপদভঞ্জন সরকার। শিলিগুড়িতে আরেকজন ছিলেন হরেন ঘোষ, তার মেয়ে কন্যা আর কি, সেবন্তী ঘোষ, তিনি একজন কবি, তার বহু বইপত্র আছে। তো আমার জীবনে হরেন ঘোষের সঙ্গে তা বহুকাল আগে আর কি দেখা সাক্ষাৎ হতো, আমি তাদের বাড়িতে যেতাম। অর্ণব সেন আছেন আলিপুরদুয়ারে, বিশিষ্ট অধ্যাপক, তার সঙ্গ পেয়েছি। বিচিত্র বিষয়ে তিনি প্রবন্ধ লেখেন। আর তিলোত্তমা মজুমদার, আজকের প্রখ্যাত সাহিত্যিক, তার বাড়ি যেমন কালচিনি চা বাগানে। আমি নিজে একবার কালচিনি চা বাগানে গিয়েছিলাম, এবং তার পুরনো বন্ধুদের সঙ্গেও আমার দেখা হয়। তারা আমাকে তিলোত্তমাদির বাড়িতে ঘোরাতে নিয়ে যান। তো সব মিলিয়ে আমি যেটা ছোটোবেলাতে দেখেছি, এখনও মাঝে মাঝে বাড়িতে গেলে টের পাই যে উত্তরবঙ্গে কিন্তু কবিতার পরিবেশ, সাহিত্যের পরিবেশ প্রবলভাবে আছে। এবং এই যে ছোট ছোট অনুষ্ঠানগুলো, আমি যেতাম, ঘরোয়া অনুষ্ঠান, বা একবার মনে আছে বাবা যে হাসপাতালে চাকরি করতেন, সেই হাসপাতালে ওই রবি ঠাকুরের জয়ন্তী পালিত হয়েছিল। সেখানে আমি প্রথম দিকের সূর্য কবিতাটা, প্রথম দিনের সূর্য কবিতাটা পাঠ করেছিলাম। সেখানেও অনেকে আমাকে ছোটোবেলায় বাহবা দিয়েছিল আর কি, খুব ভালো হয়েছে, উৎসাহিত করেছিল। তো এই জিনিসগুলো কিন্তু উত্তরবঙ্গের হাওয়া ও মাটিতে প্রবলভাবে আছে। আরেকজনের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে বেনু দত্ত রায়। বেনু দত্ত রায় উত্তরবঙ্গের একজন বর্ষিয়ান সাহিত্যিক ছিলেন। তিনি আমাদের মধ্যে আর নেই, 2015 সালেই চলে গিয়েছেন। আমার জীবনে তারও প্রভাব অপরিসীম। আমি আলিপুরদুয়ার থেকে কলকাতায় আসার আগে তার সঙ্গে বহুবার মেলামেশা করেছি। তার বই বেরোতো এখানকার বিখ্যাত প্রকাশনা থেকে, এখানকার বিখ্যাত প্রকাশনা, পাশাপাশি পত্রিকায় তার কবিতা বেরোতো। তিনি আমাকে খুবই স্নেহ করতেন। যখন কলকাতায় আসতেন মেয়ের বাড়িতে, আমি তার সঙ্গে কলেজ স্ট্রিটে যেতাম ঘুরতে। একবার একটি বিশেষ দিনের কথা আমার হঠাৎ মনে পড়ছে, যদিও উত্তরবঙ্গ নিয়ে প্রশ্ন, কিন্তু এই ঘটনাটার কথা বলছি, কলেজ স্ট্রিটের প্রসঙ্গ তো চলে এলো। সেটা হলো তাকে নিয়ে গেলাম ওই মিত্র ঘোষ প্রকাশনার দপ্তরে। সেখানে ভানুবাবু, অর্থাৎ ওই ভদ্রলোক যিনি ওখানকার কর্ণধার, তার বৈঠকখানায়। তা আমরা সবাই মিলে বসলাম। কিছুক্ষণ বাদে সমরেশ মজুমদার এলেন। সমরেশ মজুমদার বেনু দত্ত রায়ের ছাত্র, এসে বললেন যে সরি মাস্টারমশাই, একটু দেরি হয়ে গেল, রাস্তায় খুব জ্যাম ছিল। তো এই যে অত বড় সাহিত্যিক, তিনি আমাদের কাছে দূরের নক্ষত্র, তিনি এসে যে তার কাছে এইরকম বিনয়ের সঙ্গে বললেন, এই দৃশ্য মানে অভাবনীয়। মানে সেটা আমি বসে আবার সামনে থেকে দেখছি। তো এই সব মানে দুপুরগুলোর কথা খুব মনে পড়ে যায়। এবং সেই দিন প্রথম দেশ পত্রিকার দপ্তরে আমি গিয়েছিলাম, কারণ হর্ষ দত্তর সঙ্গে বেনু দত্ত রায়, তখনকার সম্পাদক হর্ষ দত্ত, তার সঙ্গে বেনু দত্ত রায়ের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো তিনি আমাকেও নিয়ে গিয়েছিলেন সঙ্গে, এবং সেই যাওয়াটা খুবই স্মরণীয়। কেননা সমরেশ মজুমদার নিজে তার গাড়িতে আমাদের কলেজ স্ট্রিট থেকে ওই প্রফুল্ল সরকার স্ট্রিটে ছেড়ে দিয়েছিলেন। তো মানে সব মিলিয়ে এই সমস্ত কিছুই কিন্তু
উৎস একেবারে উত্তরবঙ্গের মাটিতে। ও কাজেই আমি উত্তরবঙ্গের মাটিকে আভূমি প্রণাম জানাই আর কি। তোমার কবিতা অনেক বাউলের তুমি অনেক বাউলের সঙ্গে সঙ্গ করেছো, তো বাউলের কোন জায়গাটা তোমার বেশি আকর্ষণ করে? বাউলের দর্শন না ওর জীবনযাপন? হ্যাঁ, বাউল তো আসলে যাপন, বাউল আসলে দর্শন। গান ছাড়া যদিও বাউলদের কথা ভাবতে পারি না, কিন্তু বাউল একটা জীবনচর্যার নাম। আর আমার কবিতায় বাউল ফকিরদের প্রসঙ্গ হয়তো অনেক দিন থেকেই এসেছে, কিন্তু তখন যে তাদের সঙ্গে আমার মেলামেশা বা সঙ্গ করতাম আমি, তা কিন্তু নয়। তাদের সঙ্গে আমার মেলামেশা প্রবলভাবে শুরু হয়েছে খুব বেশি দিন নয়, এই 2-3 বছর আগে, 22 সাল থেকে বিশেষভাবে শুরু হয়েছে। আমি শান্তিনিকেতন আর গৌড়ভাঙায় চলে যাই মাঝে মাঝে। গৌড়ভাঙা ফকিরদের একটি বসবাসের জায়গা। ওখানে গোলাম ফকির আছেন, আরমান ফকির আছেন, মনসুর ফকির আছেন, বাবুদা আমাদের প্রিয় বাবু ফকির আছেন। আবার শান্তিনিকেতনে রীনা দাস বাউল আছেন, বাসুদেব দাস বাউল আছেন। শান্তিনিকেতনের অল্প একটু দূরে কামারডাঙ্গা বলে যে জায়গাটা, সেখানে পার্বতী দাস বাউল একটি সনাতন সিদ্ধাশ্রম গড়ে তুলেছেন। পার্বতী দাস বাউল তো কোচবিহারের মানুষ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা, এবং আমি তার আশ্রমে গিয়েছিলাম। তাদের জীবনচর্যা আমাকে নানাভাবে মুগ্ধ করেছে। কারোর কিছু ভালো, কেউ হয়তো আম খেতে ভালোবাসেন, কেউ ক্রিকেট খেলা ভালোবাসেন, তো এটা কোনো না কোনোভাবে আমার একটা পছন্দের জায়গা। আমি নানা সময় বাউল ফকিরদের ওপর ছবি দেখেছি। এখানে এক গায়ক আছেন আমার খুব প্রিয় শিল্পী, আপনারা চেনেন তাকে, সাত্তকী বন্দ্যোপাধ্যায়। তিনিও এক সময় গৌড়ভাঙা খুব যেতেন, আমাকে উৎসাহিত করেছিলেন। তার সঙ্গে আমার যোগাযোগ আছে, যাদবপুরে দেখা হয়। সাত্তকীদার গানের মধ্যে, তিনি বাউল নন কিন্তু তার গানের মধ্যে কোথাও আমি দেখেছি বাউল একটা জীবনচর্যা, বাউল একটা মানে কি বলবো, ফ্লেভার কোনোভাবে আর কি ঢুকে পড়ে। সেটা আমার খুব ভালো লাগে। আর আমি যে বইটা লিখেছি সে বইয়ের নাম হচ্ছে আমার দেখা বাউল ফকির। ডিসি বুক এজেন্সি থেকে এবছর বইটা বেরিয়েছে, তার রেসপন্সও মোটামুটি ভালো। এটা বইমেলার প্রেস কনফারেন্স, এই প্রেস যে আমাদের কর্নার, সেখানে বইটা উদ্বোধন করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় নাট্য ব্যক্তিত্ব, যিনি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, ব্রাত্য বসু। কবি সুবোধ সরকার তিনি ছিলেন, হর্ষ দত্ত ছিলেন দেশ পত্রিকার প্রাক্তন সম্পাদক এবং বিশিষ্ট সাহিত্যিক, তারা এই বইটা উদ্বোধন করেছেন। মৃদুল দাশগুপ্ত ছিলেন কবি। তো বইমেলায় এই বইটা কিছুটা পরের দিকে বেরোয়, আমি পরে এর রেসপন্স পেতে শুরু করি। তা যারা বাউল, তাদের কাছে যাদের কথা আমি লিখেছি, বাসুদেব দাস বাউলের কথা এখানে আছে, তাকে বইটা খুব দ্রুত আমি শান্তিনিকেতনে দিতে যাব। আবার গৌড়ভাঙাতেও আমি যাব, গোলাম ফকিরের কাছে, তার হাতে বইটা তুলে দেব। সেখানে খৈবর ফকির থাকেন, খৈবর ফকিরের কথা সুধীর চক্রবর্তী লিখেছেন। আমার বইটার নাম হচ্ছে বাউল ফকির কথা, আনন্দ থেকে বেরিয়েছে। সেই বইয়ে খৈবর ফকিরের প্রসঙ্গ আছে। তার বাড়িতে আমি গিয়েছি, তিনি যে বিছানায় ঘুমন সেখানে বসে আমি কথা বলে এসেছি। তিনি আমাকে দুপুরের খাবার গ্রহণ করতে বলেছেন, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি খেয়ে দিয়েই গিয়েছিলাম সেখানে। কিন্তু এরকম আন্তরিক সম্পর্ক তার সঙ্গে আমার। আর যেটা বলবো, এই বইটির মধ্যে একটি ভূমিকা লিখেছেন শক্তিনাথ ঝা, বহরমপুরের মানুষ, বাউল ফকিরদের ওপর অনেক কাজ করেছেন। তারও দৃষ্টিকোণ আমার খুব ভালো লাগে, তার অনেক কাজ আমি লক্ষ্য করেছি। ওই ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি একটাই কারণ আমি যে গায়ক বাউল ফকিরদের দিয়ে লেখাটা লিখেছি বা তাদের জায়গাটা ধরেছি, এখানে কিন্তু ভূমিকায় তিনি বাউল ফকিরদের একটা উৎস থেকে আজকের প্রবাহ পর্যন্ত একটা সংক্ষিপ্ত রূপরেখা তিনি ওই ভূমিকায় বলেছেন। তো আমি অনুরোধ করব, যারা আমার বইটি সম্পর্কে আগ্রহী তারা যেন বইটি সংগ্রহের আগে এই ভূমিকাটি পড়ে নেন, তাহলে তারা মানে বাউল ফকিরদের সম্পর্কে প্রকৃত একটা গাইডলাইন পাবেন আর কি। আমার কবিতা একটা গোধূলির লাজুক দুঃখ লেগে আছে, এটা কি তুমি সমর্থন করো? হ্যাঁ, দুঃখ তাকে ইজুকাল টু হিসেবে ধরে নিচ্ছি বিষণ্ণতার মোটামুটি কাছাকাছি। আর এই যে গোধূলি আর লাজুক, এই দুটো শব্দ এলো, তা আমার স্বভাবের মধ্যে নাকি একটা লাজুক ব্যাপার আছে। এটা আমি নই, আমার সিনিয়র কয়েকজন বলেছেন, তাদের লেখাতেও এটা পেয়েছি যে আমার মধ্যে একটা লাজুক ব্যাপার আছে। আর গোধূলি যে কাল বা সময়টা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা আর কি আমার কাছে, কারণ গোধূলি বেলাটা আমার কাছে বড় প্রিয়। এই সময়টা আমি অনেক অফিসে, বিভিন্ন সংগঠন বলতে মানে সংস্থায় চাকরি করেছি। তো গোধূলি সময়টা প্রত্যেক কর্মীরই তো একটা ব্রেক টাইম বলে কিছু থাকে, তো সেটা আমার দুপুর বা সন্ধ্যার ব্রেক নয়, আমার একটা গোধূলিকালীন ব্রেক খুব দরকার হতো। আমি কেন জানি না বারবার এটা ফিল করতাম যে ওই সময়টা না কোনো একটা ঘরে বসে থাকা যায় না,
আমি যখন অবসরেও থাকি, হয়তো ছুটির দিন, ওই সময়টায় আমি বাইরে হাঁটাহাঁটি করি। ওই যে পাখিদের হয়ে এলো ফেরার সময়, হ্যাঁ, এক কবির লাইন বলে ফেললাম। জগন্নাথ বিশ্বাস আলিপুরদুয়ারে থাকতেন, তিনি একটা কবিতার শেষের দিকে একটা লাইনে লিখেছিলেন, পাখিদের হয়ে এলো ফেরার সময়। গোধূলিকালে দেখবেন যে পাখিরা ঘরে ফিরছে, হ্যাঁ, সেই যে তাদের ডাক, বাড়ি ফেরার একটা তাড়া, হ্যাঁ, এটা কোথাও আমাকে একটা চঞ্চল করে তোলে আর কি। এবং আমি ওই সময়টা একটু বেরিয়ে পড়ি। সল্ট লেকে যে অফিসে আমি দীর্ঘদিন আমার কর্মস্থল ছিল আর কি, তার পাশে এরকমই একটা পার্ক ছিল। আমরা যেমন রবীন্দ্র সরোবরের উল্টো দিকে বসে আছি এখন, তা সেই পার্কে আমি একটু হাঁটাহাঁটি করতাম সেই সময়টা, আবার পরে ঢুকে যেতাম। কিন্তু ওই সময়টুকু 20-25 মিনিট আমার মধ্যে মাথায় নানান রকমভাবে কবিতার লাইন আসতো যখন আমি হাঁটতাম, এবং সেইগুলো কিন্তু তখন আমি লিখতাম না, ওগুলো মাথার মধ্যে কোথাও গিয়ে তৈরি হয়ে থাকতো। এবং আমি দেখেছি বলতে এটা যে আমি সচেতনভাবে করতে চেয়েছি তা নয়, ওই ভাবনার জায়গাগুলো কোনো না কোনোভাবে আমি পরের দিন সকালে যখন লিখতে বসতাম, আমার ওই সময়ের কবিতার মধ্যে ঢুকে পড়তো। এবং এটা দিনের পর দিন হয়েছে, একটা বড় সময় জুড়ে হয়ে। কি দিন বদলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন? তোমার ইচ্ছা করে এরকম? ইচ্ছে করে তো আসলে কিছু হয় না, বিশেষ করে কবিতা লেখার ব্যাপারটা, এটা তো অটোমেটিক আসে। তো আমার কাছে এটা একটু উল্টোভাবে হয়, সেটা হচ্ছে দিন বদলটাই আমার কবিতায় ধরা পড়ে। মানে আমি কবিতা লিখে দিন বদল করব এরকম হয়নি সাধারণত। এটা আগামীতে হবে কিনা সেটাও আমি জানি না। কিন্তু আমার যে নিজস্ব দিনগুলো বদলে যাচ্ছে, আমাদের চারপাশ যে বদলে যাচ্ছে বা কিছু একটা ঘটছে, কোনো সময় আমার কবিতায় সেগুলো উঠে আসতে পারে এবং সেটা এসেছে। তো আমি এই প্রশ্নের উত্তরটাকে এইভাবেই তাই দিতে চাই যে আমি দিন বদল করতে পারবো কবিতা লিখে বা হাতিয়ার হয়ে উঠবে, এটা বোধহয় আমি নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু মানে আমাদের চারপাশের বদলে যাওয়া, কোনো সময় প্রকৃতির অবক্ষয় বা কোনো একটা ঘটনার প্রভাব, এগুলো আমার কবিতায় অবধারিতভাবেই ঢুকে পড়ে, কারণ চারপাশটা নিয়েই তো বাঁচি, আর লেখায় তো চারপাশের কথাই আসে। এটা কবিতা শুনি তোমার। আমার সদ্য বেরোনো কবিতার পুস্তিকা পাখি পড়া গ্রাম এবারই বইমেলায় প্রকাশিত হয়েছে, সেখান থেকে একটি কবিতা পড়ছি, এবং কবিতাটি আমার বাবাকে নিয়ে লেখা। বাবার সাইকেলের রডে ঘুরেছি অনেক ছোটোবেলায়, অরবিন্দনগর থেকে এদিকে থানার মাঠ, সার্কাসের জোকার দেখেছি, দূর থেকে দেখেছি কুঝিকঝিক রেলগাড়ি, কখনো বর্ষাকালে কালজানির জল দেখতে গিয়ে দেখেছি বাঁধের পাশে নিউটাউন শ্মশান। এইখানে মা আছে তাই মাঝে মাঝে আসি, বলতো বাবা, ঠিক যেভাবে আমি ছুটন্ত পদাতিক এক্সপ্রেসের দরজা দিয়ে ঝুঁকে দূরের শোভাগঞ্জ শ্মশানে এখনও বাবাকে দেখি। অনেকেই বলেন কবিতা অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়েও নেয়। তোমার কাছে কবিতা কতটা দিয়েছে, কতটা কেড়েছে তোমার কাছ থেকে? এটার তো একটাই উত্তর, দুটো প্রশ্ন আছে, এটা কি দিয়েছে আর কি কেড়ে নিয়েছে। আর আমার দুটো প্রশ্নেরই উত্তর একটা, সেটা হচ্ছে আমার ছোটোবেলা। সেটা হচ্ছে ছোটোবেলা মানে কেড়ে নিয়েছে কবিতা, কারণ বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই ছোটোবেলাটা হারিয়ে যায়। তা আমি কবিতাটা তো ছোটোবেলায় লিখিনি, ছোটোবেলা থেকে সেই জার্নি শুরু হয়েছে ছড়ার মধ্যে দিয়ে, অন্যান্য ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে। কিন্তু এখন যে কবিতা লেখার জায়গাটা, এখন তো পুরোপুরি আমি ছোটোবেলার জায়গাটার কথাই কিন্তু লিখি। তো ফলে ছোটোবেলাটা হারিয়ে গিয়েছে, আজকে আমি একটা অন্য জায়গায় থাকি, অন্য পরিবেশে থাকি বলে, কিন্তু আবার ছোটোবেলাটা ফিরে আসছে, সেটাই কিন্তু কবিতার হাতি। ফলে দেয়া এবং নেয়া, কেড়ে নেয়া বা ফিরিয়ে দেয়া, এটা অনেকটা সমুদ্রের মতো আমি বলবো। ওই নৌকাডুবি উপন্যাসেই তো এরকম একটা ভাবনার কথা পড়েছিলাম, যদি আমি আমার স্মৃতি বিশ্বাসঘাতকতা না করে ভুল না বলি। এরকম একটা প্রসঙ্গ আছে যে সমুদ্র যা নেয় তা আবার ফিরিয়ে দেয়। তো আমার কাছে কবিতা সেই সমুদ্রের মতো, যা কিছু আমার কাছ থেকে নিয়েছে তা আবার ফিরিয়েও দিয়েছে। বাংলা কবিতায় বহু রকমের বাকবদল ঘটেছে, গদ্যে অতটা ঘটেনি বলেই অনেকে মনে করেন। তোমার কাছে কবিতার কোন জায়গাটা বেশি আকর্ষণীয় মনে হয়? বাকবদলের প্রসঙ্গ বললেন, এটা যদিও একটা বড় এরিয়া আর কি, তো আমি বলবো এ প্রসঙ্গে একটু
ওই আমি যখন কবিতা লিখতে এলাম, আমার সামনের দশকগুলো তো দেখেছি, আমার সামনে কি আছে, শূন্য দশকের কবিতারা আছে, তারা কিন্তু ভাষা নিয়ে নানা এক্সপেরিমেন্ট করেছে। আপনি যেটা বাকবদল বলেছেন, 90 দশকের চেয়ে তাদের ভাষা অনেকটা আলাদা, মারাত্মক রকমের পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কৌশিক গুড়িয়া নামের একজন গবেষক, আমি যেটুকু জানি যে তিনি এই শূন্য দশকের কবিতা নিয়ে একটি গবেষণাও করেছেন, সেখানে নিশ্চয়ই বাকবদলগুলো ধরা পড়েছে। আর আরেকটা হচ্ছে 90 দশকের ভাষার মধ্যেও এই বদলটা ঢুকে পড়েছিল, যা প্রতিফলন পড়েছে হয়তো পরের দশকটায়, অর্থাৎ এই শূন্য দশকটায়। কিন্তু এখানে আমার একটা ব্যক্তিগত মতামত আছে, যে আমি কোনটা গ্রহণ করেছি সেটা হলো, এ প্রসঙ্গে আমি অধ্যাপক স্বপন চক্রবর্তীকে একটু মনে করতে চাইব। পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির আয়োজনে 2019 সালে বুদ্ধদেব বসু স্মারক বক্তৃতা হয়েছিল অবনীন্দ্র সভাঘরে, আমি সেটা শুনতে গেছিলাম। স্বপনবাবু আর আমাদের মধ্যে নেই আজ, ওই রেকর্ডটাও আমার কাছে বহুদিন ছিল, সেই রেকর্ডটা আমি পরেও শুনেছি, শুধুমাত্র অনুষ্ঠানে দেখেছি তা নয়। সেখানে বুদ্ধদেবের কথা আসতে গিয়ে রবীন্দ্রনাথের প্রসঙ্গ আছে, অনেক কিছু আছে। একটা কথা আমি তুলে আনছি সেখান থেকে, তিনি এরকম একটা ধারণার কথা বলেছিলেন যে যা চিরন্তন, যা সত্য, যা চিরন্তন তাই আধুনিক, এরকম একটা জায়গায় তিনি মিলিয়ে দিয়েছিলেন। তো আমার কাছে সেরকম প্রেম হোক বা আমাদের চারপাশ হোক, সমাজ হোক, যা কিছুই হোক, আমি খুব যে বেশি এক্সপেরিমেন্ট করেছি আমার নিজের লেখার ক্ষেত্রে তা অবশ্য নয় আর কি। ফলে যা চিরায়ত, যা চিরন্তন, যা আমার জগৎ, যেভাবে আমি মানুষ হয়েছি, এই চারপাশটাই আমার মধ্যে, আমার লেখার মধ্যে প্রতিফলন করছে। ঠিক আছে, দৈনিক সংবাদের যারা শ্রোতা, ভার্চুয়াল শ্রোতা এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার একটি কবিতা পড়ছি। কবিতার নাম বাউন্ডুলে। এই কবিতাটি বেরিয়েছে খামখেয়ালি পাশবালিশ নামের বইয়ে, এই বই থেকে পড়ছি। একটা কবিতা থেকে অন্য কবিতায় যেতে কত সময় লাগে? দিন, মাস, বছর আমি ভাবি, ভাবতে ভাবতে চড়ক আসে, ঝুরন মেলার আলো পার হয়ে যায় রেল কলোনির মাঠ, তোমাদের বাড়ির পাশ দিয়ে রথ চলে যায় দূরে, ওদিকে কোচবিহারে রাসমেলা শুরু হয়, বোলপুরের পৌষ উৎসবে গান গায় বাউল, রোজ রাতে সেই সব খেলার মাঠে আমি একা একা ঘুরে বেড়াই, মাথার ওপরে কত নক্ষত্র ফুটে ওঠে। র্যাপিড ফায়ার, পার্থপ্রতিম কাঞ্জিলাল না মনীন্দ্র গুপ্ত? বাবা, কঠিন প্রশ্ন। মনীন্দ্র গুপ্ত। যদিও র্যাপিড ফায়ার, তবু জিজ্ঞেস করি কেন? এটা র্যাপিড ফায়ার বলেই আমি বললাম, কেন বললে তো তার বিশ্লেষণে যেতে হবে। দুজনই আমার প্রিয় কবি। মনীন্দ্র গুপ্তকে আমি দেখার সৌভাগ্য পেয়েছি, তার বাড়িতে গিয়েছিলাম, দেবারতী মিত্র এবং তিনি থাকতেন। সেই বাড়িতে তাদের জীবনযাপন দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম। কবির সঙ্গে দেখা বলে বাংলা একাডেমির একটা অনুষ্ঠানে একবার মনীন্দ্র গুপ্ত কবিতা পাঠ করেছিলেন। তার একটি কবিতা আছে ভ্রূণেরা, তার কবিতা সমগ্রের মধ্যে এই কবিতাটা আছে। সেই ভ্রূণেরা কবিতাটা আমাকে মানে ভীষণভাবে নাড়া দিয়েছিল, খুবই মর্মস্পর্শী কবিতা। আমি তার বিশ্লেষণে গেলাম না, যারা পড়বেন শ্রোতারা, পাঠকরা, তারা বুঝতে পারবেন। আর আমি যেদিন তার বাড়িতে গিয়েছিলাম সেটাও একটা ঐতিহাসিক কারণে, সেটা হচ্ছে কবি রমেন্দ্র কুমার আচার্য চৌধুরীর যে কবিতা সমগ্র বেরিয়েছিল সেটার প্রচ্ছদ কোলাজ, সেটা প্রচ্ছদ করেছিলেন মনীন্দ্র গুপ্ত। তো মনীন্দ্র গুপ্তর বাড়িতে সেই যাওয়া হচ্ছে এই বইয়ের প্রচ্ছদ নেওয়ার সূত্রে। তো কাজেই সেই যে তাকে দেখা, প্রণাম করার রোমাঞ্চ, তো সেই সব মিলিয়েই তাই আমি মনীন্দ্র গুপ্তের নামটা প্রথমে বললাম। সুবোধ সরকার না মল্লিকা সেনগুপ্ত? এটা খুবই কঠিন প্রশ্ন। আমি বলবো দুজনেই। মল্লিকা দি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন, তখন আমি স্কুলের পড়ুয়া। সুবোধ সরকারের সঙ্গে আমার দেখা হয়েছে অনেকটা পরে, এবং কি বলবো, তিনি আমার জীবনের অনেকটা অংশ জুড়ে জড়িয়ে আছেন। কেননা তার সম্পাদিত ভাষানগর পত্রিকায় আমাকে তিনি সম্পাদনার মানে সহ সম্পাদনার অনেকটা দায়িত্ব দিয়েছেন আর কি। তো আমি তার কাছে ঋণী। তিনি ভারতীয় কবিতা, বিদেশি সাহিত্য পড়ার ব্যাপারে যে নিরন্তর আমাকে উৎসাহিত করেছেন জীবনের অন্যান্য ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। বাবা চলে যাওয়ার পর তিনি আমার কি বলবো পিতৃ দেবের মতোই আমার কাছে আর কি। এবং তার স্কুলে বলছি, তার ক্লাসে আমি পড়াশুনো করেছি। আমি যেতাম তার কাছে সিটি কলেজে ক্লাস করতে। তিনি ইংরেজি পড়ান, আমরা জানি, পড়াতেন, এখন রিটায়ার করেছেন। কিন্তু আমি কলেজ স্ট্রিটের মেসে থাকার সময় কিন্তু চলে যেতাম তার কাছে, ক্লাস করতাম। তার ক্লাস আমার ভালো লাগতো, তিনি আমাকে যেতে বলেননি, কিন্তু আমি তার ক্লাস করতে যেতাম। তো কবি সুবোধ সরকার
আমার কাছে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ নাম, গুরুত্বপূর্ণ বৃক্ষ, একটা জায়গা। তার একটি বইয়ের নাম ভালো জায়গাটা কোথায়, ফলে আমার একটা ভালো জায়গা হচ্ছেন কবি সুবোধ সরকার, তাকে আমার প্রণাম জানাই। শীর্ষেন্দু না সুনীল? আরে আবার কঠিন প্রশ্ন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা কারণ হচ্ছে তিনি আমার গুরুদেব, আমি তার সঙ্গ করেছি, তার বাড়ির কাছাকাছি থাকি, আমার জীবনে তারও প্রভাব অপরিসীম। আগে যে নামটা বললাম সুবোধ সরকার, তিনি যেমন একদিকে আছেন, আরেকদিকে অবশ্যই শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনেকটা জায়গা জুড়ে আছেন। আমার যে গদ্যের জার্নি, গদ্যের চলার পথ, সেটা তো পুরোপুরি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্য। আমি তার লেখাকে যেভাবে দেখেছি, তার লেখাকে পড়তে চেয়েছি, তার সঙ্গে যখন রাস্তায় হেঁটেছি, আমি তো আসলে শেখার জন্য করেছি, কিছু পাওয়ার জন্য না, শেখার জন্য। এই গদ্যের কারুকাজ যে ভেতরের খেলা, উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি ছিপ নিয়ে বসে থাকতাম শব্দের জন্য। মাছ যেভাবে ঠোক্কর দেয় টোপের মধ্যে, আমি শব্দ কীভাবে খুঁজে পাবো ওইভাবে অপেক্ষা করতাম। মানে এতকে উনি শব্দ নিয়ে ভাবতেন। তো এই যে এতবার কথাগুলো তার কাছে শুনেছি, এই ভাবনাটা তো আমার মধ্যে ঢুকেছে। আমি তার মতো প্রতিভাবান নই, কিন্তু কোনোভাবে যদি এই মানে চেষ্টাটা আমি করতে পারি, আমার গদ্যের প্রতিফলন পড়ে, তাহলে তো মনে করি আমি আমার যেটুকু বোধ বুদ্ধি, তাতে সেটা আমার গদ্যের জন্য ভালো হবে। দেখা যাক। শীর্ষেন্দুবাবুকে আমার প্রণাম জানাই। আজকের অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে তোমার বাবার কথা একটু শুনবো তোমার কাছ থেকে। বাবার তো প্রভাব সবচেয়ে বেশি সবার জীবনেই থাকে, শুধু আমার জীবনে নয়। কিন্তু তোমার বাবা তো একজন বড় কবি ছিলেন। তাহলে বলতে হয় যে আমার জীবনে বাবা হিসেবে তার যেমন প্রভাব আছে, কবি হিসেবেও তার একটা প্রভাব আছে। বাবার কবিতা তো আমি কি বলবো, ছোটোবেলা থেকে আমি দেখেছি যে তিনি একটা টেবিলে কিছু লিখছেন, মানে ঘুম ভাঙতই আমার এই দৃশ্য দেখে। অফিসে চলে যেতে হতো 11টার দিকে, তাই তিনি সকালবেলাটাকে লেখার সময় হিসেবে বেছে নিয়েছিলেন। তা আমার ঘুম থেকে এই দৃশ্য দেখতাম উঠে, যে একজন বাবা বা আমার বাবা, তিনি টেবিলে কিছু লিখছেন। বহু পরে জানতে পারি যে তিনি প্রতিদিন কবিতা লেখেন। কবিতা কি তখন তো আমি জানি না, আজও জানি না। তো এইভাবে বাবার কবিতার সঙ্গে আমার পরিচয়। তার একটা কবিতার লাইন আমার একটু মনে পড়ছে যে এই বৃক্ষ সম্পর্কবিহীন নয়, কত শব্দ সীমানা ছাড়িয়ে এসে বলে এসো আবার বজ্র বিদ্যুৎ হই, আমি বৃষ্টি দিচ্ছি তুমি অস্ত্র ধুয়ে নাও। আমার সামনে বাবা তার এক বন্ধুকে এই কবিতাটা শুনিয়েছে, আমাকে নয়, আমি পাশে বসেছিলাম। এই যে লাইনটা তিনি পড়লেন যে আমি বৃষ্টি দিচ্ছি তুমি অস্ত্র ধুয়ে নাও, এর মধ্যে কোথাও জল শব্দটা নেই। আমার মধ্যে এটা আমি অনুভব করলাম, এখানে কোথাও জল শব্দটা নেই, কিন্তু ধুয়ে নাও, ধোয়ার সঙ্গে জলের একটা প্রসঙ্গ আছে। বৃষ্টি দিচ্ছি অস্ত্র ধুয়ে নাও, এর মধ্যে যে জল শব্দটা তিনি গোপন করলেন, আমার কাছে তখন খুব মানে চমক লেগেছিল এই লাইনটার মধ্যে। আর কি আমি আনন্দ পেয়েছিলাম এই লাইনটা পাঠের মধ্যে দিয়ে। তখন আমি মনে মনে ভাবছিলাম যে এটাই কি তাহলে কবিতা, আধুনিক কবিতা, এটাই কি কবিতার কোনো কৌশল? এইসব নানান প্রশ্ন আমার মধ্যে জেগেছিল। তো বাবা কবিতা লিখতেন বলেই জেগেছিল। তো ফলে কবিতা লেখার সময় মানে যে কোনোভাবেই হোক, অবচেতনে হোক সচেতনে হোক, আমি কিন্তু বাবাকে স্মরণ করি, অনুসরণ করি না, কিন্তু স্মরণ করি। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দৈনিক সংবাদকে, ধন্যবাদ বাসবদা আপনাকে। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।